বিপত্নিক এক পুরুষের সাথে নিজের বিয়ে ঠিক হয়েছে শোনা মাত্রই রাগে ফুঁসে উঠল পৌষ। আর যার সাথে বিয়ের কথা বলা হয়েছে সেই পুরুষকে ভালোভাবে চেনে সে। এলাকার কে না জানে তার কথা। সারা এলাকা দাপিয়ে বেড়ানো এক চরিত্রহীন পুরুষ। স্ত্রী ছেড়ে যাওয়ার পরও কাজের মেয়ের সাথেও এর সম্পর্ক আছে, এমন কত শত কথা শুনেছে পোষ। জীবনে খুব সম্ভবত 3 কি 4 বার তাকে দেখেছে পোষ, কিন্তু চেহারাটা এখনো মানুষ পটে ঝাপসা। চেয়েও পুরোটা ঠাউর করতে অক্ষম হলো পোষ। দাঁতে দাঁত পিষে শুধু তিরিক্ষি মেজাজের সহিত জানালো, গলায় দড়ি দিব, তবুও এই চরিত্রহীন বেটাকে বিয়ে করব না। যতটা না চওড়া ছিল পৌষের গলা, তার থেকে 3 গুণ তেজে এক পুরুষের গলা শোনা গেল। কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিব, তাও ওই লাফাঙ্গার সাথেই তোর বিয়ে দেব আমি। বিয়ে তো তোকে তৌসিফকেই করতে হবে। তুচ্ছ হাসল পৌষ। চাচার এসব বাংলা কথা আজ নতুন না, পুরাতন সিনেমার ডায়লগ ভেবে রুমে ঢুকে ধপাস করে সকলের মুখের ওপরে দরজাটা লাগিয়ে দিল পৌষ। অসহ্য হয়ে উঠেছে সে। গলায় থাকা ওড়নাটা হাতে পেঁচিয়ে যেই না ছুঁড়ে মারবে, অমনি জানালার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট পিহা চিৎকার করে উঠল। পোষ নিজেও ভয় পেয়ে গেল, তবে কিছু বুঝে ওঠার আগেই দরজায় করাঘাত শুরু হলো। পিহা কেঁদে কেটে অস্থির, বারবার বলে যাচ্ছে, আপিপু ফাঁসি দিচ্ছে, আপিপু বিয়ে করবে না তাই ফাঁসি দিচ্ছে। হতবাক নির্বাক পোষ। সে কখন ফাঁসি দিল, কেন দিল, আজব। দরজায় একে একে আঘাত দিতে দিতে সকলে ডাকাডাকি শুরু করলো। চাচি যে কেঁদে ফেলেছে তাও টের পাই পোষ। দরজা খুলতে যাবে এমন সময় চমৎকার একটা বুদ্ধি খেলে গেল তার মাথায়। পারলে এই মুহূর্তেই নিজের পিঠ চাপড়ে নিজেকে সাব্বাসি দিতেও ভুলতো না পোষ। খাটে উঠে ওড়নাটা ঢিল মারল ফ্যানে। গলায় পেঁচানোর চেষ্টা করতে করতেই দরজা ততক্ষণে খুলে গিয়েছে। অবশ্য পোষ তো শুধু হালকা করেই ছিটকিনিটা লাগিয়েছিল। হুড়মুড় করে সবাই ঢোকা মাত্রই চাস্তো বড় ভাই হেমন্ত ওকে টেনে খাট থেকে নামিয়ে গাল বরাবর দিল টানা দুটো থাপ্পড়। যেই বড় ভাই আজীবন ভালোবেসে এলো, তার হাতে দুটো রামচড় খেয়ে হাউমাউ করে ফ্লোরে বসে কেঁদে উঠল পৌষ। চাচি তাড়াতাড়ি করে বুকে আগলে নিল ওকে। মাথায় গালে মুখে হাত বুলিয়ে কত কিছু বলল। পৌষ বুঝি থামে। তার গালটা জ্বলে খারখার হয়ে যাচ্ছে। সেই থেকে বেশি জ্বলুনি তার বুকে হচ্ছে। হেমন্ত ধমকের গলায় বলল, কান্না থামা, না হয় মারবো আরো দুটো। বেয়াদব কত বড়! এই, তোর কলিজা কত বড় হলো? ফাঁসি দেশ তুই? থাপড়ে থাপড়ে তোর মাথা মুন্ডু ঘুরিয়ে দেব, ফাজিল একটা। হাউমাউ করা কান্নারা এবার হুহুতে পরিণত হলো। চাচির বুকে পড়ে পড়ে আহাজারি করল পৌষ। হেমন্তের থাপ্পড় খেয়ে যতটা না আঘাত পেল, তার থেকেও বেশি পেল এই ধমকে। চাচা এতক্ষণ নীরব থাকলেও এবার মুখ খুললেন। হেমর মা ওকে খাওয়াও কিছু, এরপর ঘুম পাড়াও, সন্ধ্যায় বাড়িতে মেহমান আসবে, হেমুকে নিয়ে আমি বাজারে যাই। কথাটা বলেই চলে গেল দুজন। উপস্থিত বাকি সকল সদস্যরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে এখনো। গড়াগাট্টি বেশি এখানে, 3 চাচার ছানাপোনা সব মিলিয়ে 7 জন, পৌষী তার মধ্যে একজন। ইনি মিনি গোল গোল চোখ করে তাকিয়ে বলল, আপি কাঁদে না, ভাইয়া এলে বকে দিব আমরা। পৌষের কান্না বুঝি এবার থামে। ছোট চাচার এই 2 মেয়ে জমজ, যা বলে একসাথে বলে, যা খায় একসাথে, কাঁদেও একসাথে, হাসেও একসাথে। এদের নাকি বিয়েও দিবে একসাথে। পৌষের মনে প্রশ্ন একটাই, এদের বাসর একসাথে কিভাবে হবে? এমন ঘন ঘটা মুহূর্তে এরূপ আজব চিন্তায় নিজেকে ধিক্কার জানালো পৌষ। জ্যৈষ্ঠ দূরে দাঁড়িয়েই দেখছে বোনকে। জ্যৈষ্ঠ আর পৌষ সমবয়সী। পৌষ যদিও মাস 2 বড়, তবে তারা বন্ধুর মতো। চৈত্র এতক্ষণ বাসায় ছিল না। সে বাসায় ঢোকা মাত্রই গুমোট অবস্থা দেখে জিজ্ঞাসা করলেও লাভ হলো না। কেউ টু শব্দটাও করলো না, কারণ ঝড় এখনো পুরোপুরি ওঠেনি। আগাম ঝড়ের কথা ভাবতেই সকলের গায়ের লোমে যেন কাঁটা ফুটল। হিম শীতল এক বাতাস বয়ে যাচ্ছে, বৃষ্টি বৃষ্টি ভাব চারিদিকে।
সেই ভাবটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি ঝরতে লাগলো। সেই সাথে যোগ দিল ঝড়ো হাওয়া। আচমকায় ঘুম ছুটে গেল পৌষের। জানালার পর্দাগুলো স্ব দাপটে উড়ে বেড়াচ্ছে। আর মোড়া ভেঙে উঠে গেল পৌষ। দুই আঙ্গুলে চোখ ঘষে নিল কিছুক্ষণ। ঝাপসা দেখছে এখনো। নিশ্চিত কান্নার ফল এটা। উঠে জানালার সামনে দাঁড়িয়ে প্রকৃতির নজর কাড়ল। মনে জোয়াল খেলল এক প্রেম প্রেম আবহাওয়া। প্রেমিককে মনে করার এক রোমাঞ্চকর আবহাওয়া। বিরহের খাতা লেখার উত্তম এক সময় যেন। এমন উস্কানিমূলক ওয়েদারে পৌষের মন খারাপ হলো, ভীষণ খারাপ হলো। তার প্রেমিক তো আপাতত তার কাছে নেই, না জানি কোন জলযানে ঘুরে বেড়াচ্ছে। দুই ফোঁটা পানি চোখে যেই না জমতে শুরু করবে, অমনি দরজায় ঠক ঠক করে শব্দ হলো। কে? জিজ্ঞাসা করতেই হেমন্ত ঢুকলো। ওকে দেখা মাত্রই পৌষ মুখটা থমথমে করে ফেলল। হেমন্ত অল্প হাসলো, এগিয়ে এসে পৌষের হাতে দুটো চকলেট দিয়ে মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বলল, গালে ব্যথা আছে? হ্যাঁ। আমি একটুও সরি না পৌষ, তোর পাওনা ছিল এটা, বুঝলি? মেরে ফেলো না আমাকে, এটাই তো বাদ আছে। কথা বলল না হেমন্ত, চলে গেল সেখান থেকে। তার এখানে বলার মতো কিছুই নেই। হেমন্তের নির্বাক ভাগ দেবে মন খারাপ আরো বাড়ল পৌষের। সন্ধ্যা নাগাদ বাড়ির পরিস্থিতি একদমই বদলে গেল। কান্নার শব্দ যেন সবার কানে বাড়ি খাচ্ছে। পৌষ গলা ফাটিয়ে কেঁদে যাচ্ছে। পরনের লাল শাড়িটা খুলে যাবে যাবে ভাব। বড় চাচা কিছুতেই মানছে না, এখনই নাকি পৌষের বিয়ে দিবে। ছোট চাচা বরাবরই বড় ভাইকে মান্য করেন, তাই তো মুখে কুলু পেটে বসে আছেন মাথা নিচু করে। পৌষের দোষ একটাই, পৌষ কেন ফাঁসি দিতে গেল? চাচাকে ভয় দেখাতে গিয়ে ফাঁসির নাটক করা পৌষের গলায় যে সত্যি সত্যি ফাঁসির দড়ি ঝুলবে, তা ঘুণ অক্ষরেও টের পায়নি পৌষ। হাজার আহাজারি করেও যখন লাভ হলো না, তখন চাচার একটা কথাই থমকে গেল পৌষ। এত বছর আমি পেলে পুষে বড় করেছি, খামোখা তো আর নয়। প্রতিদান চাইছো চাচা? যদি বলি হ্যাঁ। পৌষ উঠে দাঁড়ালো, শাড়ির আঁচলটা শক্ত করে ধরে শক্ত গলায় বলল, আমি বলিনি আমার দায়িত্ব নিতে, তবুও যেহেতু প্রতিদান চাইছো চাচা, তাই বলছি আপনার সবটুকু পাওনা শোধ করে দিব আজ আজমি। ওই চরিত্রহীন পুরুষকে বিয়ে করব আমি, ওই জাহান নামেই যাব আমি। প্রলয় হকের মেয়ে, পৌষ রাত হক, পৌষের এটা অদা। কথাগুলো বলেই সাথে সাথে চলে গেল পৌষ। তার পিছু পিছু 5 জন কাজিনও ছুটল। সন্ধ্যা নাগাদ তৌসিফ তালুকদার হাজির, কাজী আর হুজুর সহ খুব কম মানুষই উপস্থিত এখানে। পৌষকে আনা হলে সে মূর্তির মতো এসে হাজির হলো। তাকে যখন বসানো হলো, তখন পৌষের গাটা ঝমঝমিয়ে উঠল। তীব্র এক পুরুষের গন্ধ নাকে ঠেকল। তার পাশেই বসা সুঠাম দেহের এক লম্বা চওড়া সুদর্শন পুরুষ। অথচ পৌষ তাকালো না। তাকে যখন কাজী জিজ্ঞাসা করলো, দেনমোহর কত চান আম্মা? কিছুই না, সকলে চমকালেও গুরু গম্ভীর কণ্ঠে তৌসিফ তালুকদার বলে উঠল, আমার মেন রোডের 8তলা বাড়ি, গোল্ডেন ব্যবসার অর্ধেক সহ নগদ 30 লক্ষ টাকা উসুল করে দিন। তৌসিফের এহেন কথায় সকলের মুখ হা হয়ে গেলেও রহস্য হাসল পৌষ। পাশ থেকে একজন তৌসিফকে বলল, এই মেয়ে থাকবে কিনা এর কি গ্যারান্টি? 5 লাখ টাকা কাবিন করে রাখো ব্যাস। যার নামে এখন গোটা আমিটাকেই লিখে দিব, সেখানে পরিমাণ কেন হিসাব করা হচ্ছে? সকলের মুখ পুনরায় হা হয়ে গেল। হুজুরের দোয়ার পরপরই 6টা কবুল শোনা গেল। খাওয়া দাওয়া করা হলেও পৌষ শক্ত গলায় বলল, এই বাড়ির সাথে আমার হিসাব চুকে গিয়েছে। এখানকার পানিও নিজের জন্য হারাম করলাম আমি। পাশ থেকে পৌষ খেয়াল করলো শক্ত একটা হাত তার হাতটা মুঠোয় পুরেছে। হঠাৎই যেন গাটা ঘিন ঘিন করে উঠল পৌষের। আরেক হাত দিয়ে জোর করে ছাড়িয়ে নিল নিজের হাত। এতে বুঝি পাশের জন্য চটল। তাই তো এবার সোজা কোমরের দিকে চেপে ধরল। ব্যথায় পৌষের চোখে পানি জমল, তবে ছাড়া পেল না। ওর চাচা যখন কিছু বলতে এলো, তখনই ফিসফিস করে পৌষ শুধু বলল, আমার জীবনটাকে নরক বানানোর জন্য ধন্যবাদ বড় চাচা। তীব্র বর্ষণের ইতি টেনে
আকাশ ঠমক ধরে বসলো। স্থির মেঘমালার তাতে ধ্যান নেই। তারা উড়োউড়ি করতে ব্যস্ত। রাতের আকাশ অথচ একদমই ফকফকা যেন। গাড়ির কাজটা বন্ধ থাকায় পৌষ আবহাওয়াটা ঠিক ঠাওর করতে ব্যর্থ হলো। শুধু জানালায় মাথায় এলিয়ে বাইরে দেখে যাচ্ছে। পাশের মানুষটার দিকে তার ধ্যান জ্ঞান কিছুই নেই আপাতত। সে নিজেকে নিয়ে বিভোর। ভাবনায় তার চিরায়ত চিরপরিচিত বাড়িটা। এমন আবহাওয়াতে নিশ্চিত ওর দলবল নিয়ে ছাদে আড্ডা জমাতো। আড্ডার মাঝেই ইনি মিনি দুইজনই চৈত্র আর জ্যৈষ্ঠের কোলে ঘুমিয়ে পড়ত। রাত যখনই একটু বাড়ত শুরু করবে, তখনই ছাদে আগমন ঘটত হেমন্তের। সবগুলোর ধমকে ধমকে থাপড়ে থাপড়ে নিচে নামাতো। এটাই তো হতো, কিন্তু আজ আর হলো না। আর কোনোদিনও হবে বলে মনেও হচ্ছে না। পৌষের বুকটা চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাথায় হঠাৎই যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণা বাড়ল যখন তীব্র হর্নের শব্দ হলো। পৌষ চমকালো। সামনে দৃষ্টিপাত করতেই বুঝলো ওরা পৌঁছে গিয়েছে। এই বাড়ি পৌষের চেনা, খুব গভীরভাবে না হলেও একটু চেনা। বাইরেটা সে অনেকবারই দেখেছে, ভেতরে যাওয়া হয়নি। ওই সর্বোচ্চ গেট পর্যন্ত, তাও খুব দরকারে। একবার বোধহয় ঢোকাও হয়েছিল, তবে এই চরিত্রহীন পুরুষের ফ্ল্যাটে নয়, ওর ভাইয়ের ফ্ল্যাটে। উফ! শব্দ করে সরতে চাইল পৌষ। তার ভাবনায় ছেদ পড়েছে। ব্যথা দেওয়া কোমরটাতে পুনরায় শক্ত করে ধরেছে তৌসিফ তালুকদার। রাগে রক্ত যেন পৌষের টক বগিয়ে উঠছে। এই লোকের এইসব ছোঁয়াছুঁই ওর পছন্দ হচ্ছে না। গায়ে কাটা দিয়ে ওঠে। পৌষ কিছু বলার আগেই হঠাৎ জমে গেল। তার অনুভূতি মুহূর্তেই থিতলে গেল যেন। তৌসিফ তালুকদার তার অতি নিকটে। সহসা খিচে চোখটা বুজে নিল পৌষ। তাকালো না আর, তাকাবেও না। মরণ হোক তার, তবে চোখ যেন খোলা যাবে না। ভারী পুরুষের নিঃশ্বাস শীঘ্রই তার সামনে থেকে হটল। দরজা খুলে গটগট পায়ে নেমে দাঁড়ালো। মৃদু স্বরে ড্রাইভার বলে উঠল, ম্যাডাম, আমরা পৌঁছে গিয়েছি, আপনি কি এখন নামবেন? ফট করে চোখ মেলে অবাক দৃষ্টিতে তাকালো পৌষ। এদিকে ওদিকে তাকিয়েও যখন কাঙ্ক্ষিত পুরুষটাকে দেখল না, তখন শাড়ি সামলে বেরিয়ে এলো। না, কোনো বিয়ে বিয়ে আমেজ নেই এখানে, একদমই না। সারা জনমকার সাদা মাটাই আছে। একটু কি সাজানো যেত না? নিজের ভাবনায় বিরক্ত পৌষ। কেন সাজাবে? পৌষ কি আর ইচ্ছে করে বিয়ে করেছে? পরেক্ষণে খেয়াল হলো এক শক্ত হাতের মুঠোয় ওর নরম হাতটা আটকা পড়েছে। লোকটা তাকে তাকানোর বা বোঝাবার সময়টুকুও দিল না। তার বড় বড় পায়ের পা মিলাতে বেশ বেগ পেতে হলো পৌষের। শাড়ি পরায় সেই ঝামেলাটা আরো বাড়লো একটু। এক প্রকার হুমড়ি খেয়ে পড়ল নিচে, অথচ তার ডান হাতটা এখনো তৌসিফ ধরে রেখেছে। পড়া মাত্রই যেন না কান্নার শব্দ সুর তুলবে, অমনি তাকে ফট করে কোলে তুলে নিল তৌসিফ। কান্নার সুর তো দূরের কথা, ক উচ্চারণ করার সময়টুকুও পেল না পৌষ। বড়ই আফসোস হলো তার। কান্না করতে না পারলে তার ভেতর ফুলে ফেপে ওঠে, শ্বাসকষ্ট হয়। মনে হয় এই বুঝি মরে গেল, দম আটকে আসে কেমন করে যেন। তবে আজ সেসবের সময় হলো না। কেউ তাকে হাতে ধরে সময়ও দিল না। সোজা দরজায় নক করতেই এক মহিলা দরজা খুলে দিল। তৌসিফ কোনো দিকে না তাকিয়েই সোজা ড্রয়িং রুম পেরোলো। একদম মাস্টার বেডরুমে ঢুকে সযত্নে নরম বিছানাটার মাঝখানে রাখলো পৌষকে। পর গেল দরজাটা লাগাতে। ফাটা চোখে এদিকে ওদিকে তাকালো পৌষ। সারাটা ঘরময় আভিজাত্যের ছোঁয়া। পৌষ মুগ্ধ হলো, গোল গোল চোখ করে দেখলো সবকিছু। তবে সোনালি আলোয় থাকাটাই ততটাই দেখতেও পেল না। মনে মনে গালিও দিল, ফকিন্নি। এমন সোনালি আলো তার কাছে ফকিন্নিই মনে হলো। 440 ভোল্টের বাতিতে এমন হলুদ হলুদ দেখায়। তাদের বাসায় এনার্জি বাল্ব, সাদা ঝকঝকা ফকফকা আলো ছড়ায়, একদম চকচক করে চারপাশ। আর এত বড় লোকের বাড়িতে কিনা ড্রিম লাইটের বদলে এই হলুদ বাতি? মানা যায় এসব? এই বাল্বগুলোতে চৈত্র পানি ঢুকিয়ে দুটো বিটা ফিশ ছেড়েছিল একবার। রাত হলে চোখ ধাঁধানো সুন্দর লাগতো দেখতে। পৌষ যখন ওর এলোমেলো ভাবনাতে মশগুল, তখনই হঠাৎই ওর আঁচলে টান পড়লো। চমকে উঠে ঝাড়া দিয়ে দাঁড়িয়ে গেল ও। বড় বড় চোখে দেখে গেল
তৌসিফকে। হ্যাঁ, এই তো সেই পুরুষটা, সুদর্শন পুরুষ। চেহারা, দেহ, চুল, ব্যক্তিত্বে কোনোটাতেই সে পিছিয়ে নেই, পেছনও শুধু চরিত্রের দিক থেকে, যেটা একজন ব্যক্তির সবটুকু সত্তা বহন করে। কিন্তু তৌসিফ তালুকদারের সেটাও নেই। কথাটা মনে পড়তে সবে মাত্র মুগ্ধ হতে শুরু করা পৌষের ভাবনায় জাল ভেদ করে বেরিয়ে এলো। তৌসিফ তালুকদার ততক্ষণে এগিয়ে আসছে পৌষের দিকে। এই একা বাড়িতে বদ্ধ দরজার ভেতরে পৌষের সকল সাহস পালালো। তার নজরবন্দি হলো শুধু হলদে আলোয় আলোকিত এক সুদর্শন পুরুষকে। সে এগিয়ে আসছে পৌষের দিকে। পৌষ যেন এই মুহূর্তে বাক শক্তিও হারিয়ে ফেলল, শুধু ফ্যাল করে তাকিয়ে রইল তৌসিফ তালুকদারের দিকে। তবে কি আজ তারই জীবনে বড় বড় দুটো ধাক্কা একসাথে এলো? হেমো! বাবার ডাকে হেমন্ত তাকালো। ছাদে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেটে টান বসিয়েছিল মাত্র। দুটো টান দেওয়া হয়েছে সবে। এমনটা নয় সে লুকিয়ে লুকিয়ে খায়, সবাই জানে। কিন্তু ততটাও অভদ্র হেমন্ত দেখায় না যে বাপ চাচাদের সামনে সিগারেট টানবে। তাই তো জ্বলন্ত সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে ফেললো জ্বলন্ত আগুন। নিমিষেই বুঝে গেল, শুধু বুঝলো না, হেমন্তের বুকের আগুনটা। ওর বাবা ওর পাশে এসে দাঁড়াতেই হেমন্ত মাথা নিচু করেই বলল, কিছু বলবে? আমার কি কিছু বলার আদৌ বাকি আছে? সেটা তো আমি জানি না বাবা, নিজের যা ইচ্ছে হলো করলে তো তুমি, এখন বলছো বলার বাকি আছে নাকি নেই? শুধু আমার একার ইচ্ছেতে এটা হয়নি হেমু, তুমি জানো সেটা। পৌষ আমার দায়িত্ব। তাচ্ছিল্য হাসলো এ হেমন্ত, বলল, দায়িত্ব বরাবর পালন করেছো বাবা, গুড নাইট। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা করলো না হেমন্ত, গটগট পায়ে নিচে নেমে এলো। এই মুহূর্তে তার সহ্য হচ্ছে না তার বাবাকে। নিচে সোজা পৌষের রুমে ঢুকলো হেমন্ত। ঢুকা মাত্রই চমকালো, 5 বাদর বসা এখানে। এদের মধ্যে দুটো ঘুমোয় কাদা, পিহাও টলছে। জ্যৈষ্ঠ আর চৈত্র সজাগ পুরোপুরি। এদের সন্ধ্যা থেকে দেখা যাচ্ছিল না। মাতাম জমাচ্ছে তারা তাদের ভালোবাসার একমাত্র বোনের জন্য। পৌষও এই বাড়িতে কি তা প্রতিটা ইটই জানে, প্রতিটা জানে। অথচ চঞ্চলা পৌষটা এখন আর এখানে নেই। থাকলে এখন দৌড়ে হেমন্তের কাছে এসে আবদার জমাতো। রাত হলে তার হাবি জাবি খেতে মন চায়। তার নাকি ভয়ঙ্কর ক্রেভি হয়। না জানি পোষটা খেলো কিনা। ওখানে কি কেউ জানে দিনভর না খাওয়া পোষ রাত হলেও ক্ষুধায় কেঁদেও ফেলে? তার যে ঝালমুড়ি ঝুরি ঝুরি আবদার, একেবারে কে পূরণ করবে সেগুলো? তৌসিফ তালুকদার কি তার খাবার খবর রাখবে নাকি? পোষটাকে শুধু স্ত্রীর দায়িত্বই পালন করতে হবে। ভেজা গায়ে একটা ট্রাউজার পরে কাঁধে টাওয়াল নিয়ে বেরিয়ে এলো তৌসিফ। চুলগুলো থেকে টুকটুকুর করে এখনো বিন্দু বিন্দু পানি ঝরছে। সুন্দর মানুষটাকে বেশ মানালো এতে। বড়ই আফসোস হলো তার জন্য। এত সুন্দর এই পুরুষটার এহেন ভেজা রূপ কারোর মতিভ্রম করলো না? খাটের কোণে বসা রমণী একটু চক্ষুও ধাঁধালো না? পুরুষটার শরীরের মাতাল মাতাল ঘ্রাণটা কি নারীটির নাসন্দ্রে একটুও ঠেকলো না? তৌসিফ গভীর দৃষ্টি ফেলে দেখলো পৌষকে। হাঁটুতে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। কিছুটা মায়া হলো তৌসিফের। এমনটা না হলেও হতো, মেয়েটাকে একটু সময় দেওয়া উচিত ছিল। তৌসিফ চেয়েছিল, কিন্তু পৌষের জন্য তা হলো না। ধৈর্যের পরীক্ষা বরাবরই শূন্যের কোঠায় তৌসিফ তালুকদারের। তার সদ্য বিবাহিতা স্ত্রীকে মুগ্ধ নয়নে দেখল সে। গলার স্বর খাদে নামিয়ে ডাকলো বহু আদরের স্বরে, পৌষরাত। ঝংকার তুলল এই ডাক পৌষের দেহে। এতটা ঘন্টা পর এই লোক কথা বলল। পৌষের কান ভেদ করে ডাকটা কলিজায় লাগলো একদম। ফালা ফালা করে দিল তার খয়েরি রঙের হৃদয় যন্ত্রটা। আহত চোখ দুটো দিয়ে পানি গড়ালো। পৌষ মাথা তুলল না, একটা বার চেয়েও দেখলো না অনুতপ্ত তৌসিফকে। রা করল না মুখে। উত্তরের আশায় থেকে হাল ছাড়ল তৌসিফ। পৌষের এলোমেলো চুলে এক হাত রেখে বলল, চলো গোসল করবে। এবারেও পৌষ নড়ল না। তৌসিফ পুনরায় কিছু বলতে যাবে, তার আগেই হুট করে
বালিশে মুখ গুজে শুয়ে পড়ল পৌষ। পায়ের সামনে থাকা কাঁথাটা দিয়ে ঢেকে নিল নিজেকে আপাত মস্তক। দীর্ঘ শ্বাস ফেলে তৌসিফ দেখল, চাইলেও একটাবার ডেকে বলতেও খাবারের কথা পাশের টেবিলে পড়ে আছে। ওই বাড়িতেও তো খেলো না, এখনো খেলো না। তৌসিফ নিজেই একা একা খেতে বসলো। ভাতে হাত দিলেও ভক্তিতে টানলো না। উঠে হাত ধুয়ে সরে গেল সেখান থেকে। পোষ ঘুমিয়েছে কিনা বোঝা গেল না। তৌসিফ বারান্দায় চলে গেল ধীর পায়ে। দূর আকাশে আজ চাঁদের আনাগোনা নেই, একদম খালি, সেটা তৌসিফের মতোই। সিগারেট জ্বালিয়ে তাতে টান দিল, সাথে সাথে নাক মুখ ভর্তি ধোঁয়ায় বিষাক্ত হয়ে উঠল চারপাশ। খুব খুব কাশির শব্দে তৌসিফের কান সজাগ হলো কিছুটা। নিশ্চিত সিগারেটের গন্ধটা হয়তো পৌষ সহ্য করতে পারে না, তাই কাশছে। অ্যাশট্রে পিষে বড় বড় শ্বাস ফেলে মুখে একটা সুইনগাম চিবল তৌসিফ। যতটুকু পারলো নিজেকে ফ্রেশ করে রুমে ঢুকলো। নাক মুখ ঢেকে এভাবে ঘুমাতে দেখে তৌসিফেরই যেন দমটা বন্ধ হয়ে অবস্থা। এভাবে কিভাবে ঘুমায় মানুষ? পৌষের দিকে ঝুঁকে কাঁথাটা মুখ থেকে সরাতে চাইল। লাভের লাভ ছাই, কিছুই হলো না। পৌষ আরো মুড়িয়ে শুয়ে রইল। দেখে মনে হলো একদমই প্যাকেট করা। দীর্ঘ শ্বাস ফেলে তৌসিফেও পাশে শুয়ে পড়ল। সোজা দৃষ্টিটা তার বদ্ধ রুমের দেওয়ালে। এই রুমটাতে তার হাজারো খানিক স্মৃতি, কত শত আদুরে আদুরে মুহূর্ত, সবটা ঘিরে থাকা এক সুন্দরী রমণী। না চাইতেই তৌসিফের মস্তিষ্ক একবার তুলনা দিয়ে ফেলল। পৌষ সেই তুলনায় ততটা সুন্দর না। তার পিয়াসা ছিল একদম লাল পেয়ারার মতো মিষ্টি। তার চাল চলন, বাচন ভঙ্গি, হাঁটা চলা সব কিছুই মুগ্ধতা ছড়াতো। কেউ না চাইলেও দ্বিতীয়বার ঘুরে তাকে দেখত। সবচাইতে সুন্দরী রমণীকে নিজের ঘরণী করেছিল তৌসিফ তালুকদার। সমস্যা রয়ে গেল ঘটে। যেই ঘাটের পানি স্বচ্ছ দেখে তৌসিফ মুখ ডুবালো, চাইল প্রাণ ভরে পান করে তৃষ্ণা মেটাতে, সেই পানিই ছিল দূষিত। পানি জিনিসটা কিন্তু অদ্ভুত। এটা নষ্ট হোক, দূষিত হোক, এটা দেখে বোঝা যায় না। যতক্ষণ না পানি মুখে নেওয়া হবে, এর স্বাদ গ্রহণ করা হবে, ততক্ষণ বোঝা দায় আসল সমস্যাটা কি ওই পানিটাতে। যেই পানিকে তৌসিফ অমৃত বিশুদ্ধ সুধা ভেবে পান করেছিল, মজেছিল যার রসে ভরা প্রেমে, সেই প্রেমের সুধা তাকে ঘোল খাইয়ে ছাড়লো। ছাড়লো তো ছাড়লো, একদম ভরা মাঠে একা ছেড়ে চলে গেল। তৌসিফ তখন সাঁতার না জানা এক সাঁতারু। সে ডুবলো। শুধু কি ডুবলো, সে অতলে হারিয়ে গেল। সকলের সম্মুখে ডাট ফাটে চলা তৌসিফ তালুকদারের মুখে চুনকালি মেখে চলে গেল পিয়াসা। সে পিছু তাকায়নি। এত এত প্রেমের সুধা রেখে সে তার সুখ খুঁজেছিল ভিন্ন কিছুতে। যাকে তৌসিফ নিজের গন্তব্য ভেবে থমকে ছিল, তার সেই গন্তব্যে নিজের আরেক গন্তব্য খুঁজেছিল। দোষটা তাহলে কাকে দেওয়া যায়? প্রশ্নটা তো রয়েই যায়। ভোর কেটে গিয়ে সকাল হতে শুরু করলো। চারপাশে পাখির এমন কান ধাঁধানো শব্দ, যা শুনে আর টিকতে পারল না পৌষ। ক্ষুধায় পেটটা তখন মুচড়ে উঠল। তখনই অলস পৌষ মুখ থেকে কাঁথাটা সরালো। দিন দুনিয়ার হুঁশ হারিয়ে পৌষ তখন সব ভুলে গিয়েছে। তবে সাময়িক সুখ তার কপালে সইল না। বিশাল চওড়া চওড়া দুটো পেশি বহু বাহুতে নজর পড়তেই চমকে তাকালো পৌষ। ভরসা বাহুতে ফাটা চোখে তাকিয়েই যতটুকু পড়ল নজর, লাগলো ও। বলা তো যায় না এই সুযোগে আবার আসবে নাকি। গতরাতের কিছু কথা মনে পড়তেই পৌষের ধ্যান ভাঙল। উদম গায়ে থাকা তৌসিফ তালুকদারকে আরেকটা বার দেখে সে ওয়াশরুমে ছুটল। রাতভর সে চেপে রেখেছিল, এখন ওয়াশরুমে যাওয়াটা মাস্ট হয়ে দাঁড়িয়েছে। দুইবার ইউরিন ইনফেকশনও হয়েও শিক্ষা হলো না তার। পৌষ জানে আগামী দুইবারেও তার শিক্ষা হবে না। ওয়াশরুমে ঢোকা মাত্রই বাঁধল বড় বিপত্তি। এত বড়সড় সাদা সাদা বাথরুম পৌষের না। উচ্চ মধ্যবিত্ত পরিবারের যা থাকে তা তাদের আছে। ইয়া বিশাল বড় এক জমিদারি বাড়িও বলা চলে, তবে এই রাজপ্রাসাদের মতো নয়। মুখ ভেঙালো পৌষ। ফকিন্নিদের আবার এত ঢং!
হলুদ বাতি জ্বালায় রাতে, অথচ এখন দিন দাহরে এইসব হলুদ বাতি দেখতে হবে। বাথরুম মানেই তো বেস্ট রেস্ট রুম, এই রেস্ট রুমে হলুদ বাতি কে লাগায়? আজও ফ্যাটার মতো রুমের এক কোনায় বসে আছে পৌষ। গতকাল রাতেই কিছুটা ভয়ে ভয়ে আছে সে। ভয়ঙ্কর এক বাসর রাত কাটিয়ে উঠলেও এখনো স্মৃতিগুলো ভুলতে পারেনি। ভাবতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে যেন। গত রাতে যখন তৌসিফ তালুকদার ওর আঁচলে হাত দিল, তখনই পোষ ভেবে নিয়েছিল তার ব্যাচেলার জীবনের ইতি বুঝি ঘটল। না, ভাবার কোনো কারণও ছিল না। তৌসিফ বিয়ের পরেই পৌষের কোমর চেপে ধরেছিল। তার হাতের ছোঁয়াগুলো পৌষ মানতে পারেনি। না, না কোনোদিনও পারবে। নোংরা এই পুরুষ, এই তৌসিফ তালুকদার। গত রাতে নোংরামি করা তার নিয়ত আছে কি নেই তা বুঝবে কিভাবে পৌষ? সে কি থেকেছে বা কাছাকাছি কোনো খবর জানে? ভাষা ভাষা খবর পুরো এলাকাবাসী জানে তৌসিফ তালুকদার কেমন। কাজের মেয়ের সাথে সম্পর্ক আছে কথাটা ভাবতেই ঘৃণায় গাটা রি রি করে ওঠে পৌষের। এমন জঘন্য চরিত্রহীন এক পুরুষের বউ সে। তিন কবুল বলে নিজের জীবনে তাকে জড়িয়েছে পৌষ। হোক রাগ, অভিমান করে, কিন্তু বিয়েটা তো সত্যি হয়েছে। জীবনের সবচাইতে বড়তম সত্যি এটা। এই সত্যি কপাল থেকে পৌষ কোনো দিনও মুছতে পারবে না। আমৃত্যু সকলে জানবে তৌসিফ তালুকদারের বউ পৌষ রাত হক পৌষ। এমন একজন পুরুষের বউ ওকেই, যে কিনা তার ওই নোংরা হাতে কত নারীকে ছুঁয়েছে তার কোনো ইয়ত্তা নেই। আগের বউ নিশ্চিত এইসব কারণেই ছেড়ে চলে গিয়েছে। এছাড়াও কোনো কারণ পৌষ দেখে না। রুচিহীন পুরুষ একেবারে। গত রাতে আঁচলে হাত দিয়ে বেহায়ার মতো কতটা স্বাভাবিকভাবে বলল, আমি সাহায্য করি পিন ছোটাতে, একা পারবে না। কেন রে ভাই? পৌষ কি বলেছে তোকে নলার মতো করে সাহায্য করতে? পৌষের কি হাত নেই? তুই কেন চাইবি সাহায্য করতে? যা, তোর কাজের মেয়েকে সাহায্য কর পিন ছোটাতে। কথাগুলো মনে মনে বলে পৌষ সরে দাঁড়ালো। তৌসিফের মোটেও ভালো লাগলো না ব্যাপারটা। সে বিয়ে করে বউ এনেছে, বউয়ের প্রয়োজন তো সব তাকেই দেখতে হবে। এক ভুল মানুষ কতবার করে। পৌষকে হাতছাড়া কোনো দিনও করবে না সে। ভালোবাসা এখনো জন্ম নেয়নি পৌষের প্রতি, কোনো অনুভূতিও এখনো জাগ্রত হয়নি। এটাই স্বাভাবিক। মানসিক টান এত তাড়াতাড়ি তো আর আসে না। মানুষের সময় লাগে, সে সময় নিবে। মানুষ বলে এক দেখায় প্রেম হয়েছে, তৌসিফের কাছে এটা মিথ্যা মনে হয়। এক দেখায় প্রেম হয় না, এক দেখায় হয় চাহিদা, আকাঙ্ক্ষা, তীব্রভাবে কাছে টানার অদম্য এক উচ্ছ্বাস। সেটা ভালোবাসা নয়। ভালোবাসতে হলে আগে মানুষটাকে জানতে হবে, তাকে চিনতে হবে। পছন্দ অপছন্দ, চেনা জানা, কিছুটা মেলামেশা, কিছুটা সময় তাকে একাকী মনে করা, অতঃপরই প্রেম ভালোবাসা। এই ভালোবাসা থেকেও গভীর ভালোবাসা তৌসিফ তালুকদার বেশে ছিল। সেই ভালোবাসা তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে গিয়েছে। নামমাত্র স্বামী বলেই তৌসিফ চেয়েছিল পৌষকে সাহায্য করতে, কিন্তু পৌষ ভেবেছিল ভিন্ন কিছু। ও নিজের আঁচল টেনে সরিয়ে ভীতু অথচ রাগী গলায় বলেছিল, আমার কাছে আসার চেষ্টা করবেন না, আপনার ছোঁয়া আমার ঘৃণা লাগে। ব্যাস, তৌসিফ তালুকদার ক্ষেপে যাওয়ার জন্য এই দুটো লাইনই যথেষ্ট ছিল। লাল দুটো চোখ দিয়ে যখন তাকালো পৌষের দিকে, তখন যেন পৌষের প্রাণ পাখিটা উড়ে পালালো। তৌসিফ ক্ষিপ্ত হাতে পৌষের আঁচলটা টেনে এক হাতে পেঁচিয়ে নিল। চোয়ালটা শক্ত করে বলেছিল, স্বামীর ছোঁয়া ভালো লাগে না, তাহলে কারটা লাগে? ওই বখাটে প্রেমিকেরটা? হতবাক অবাক পোষ বলদের মতো দাঁড়িয়ে রইল। কিছু বলার মতো ছিল না তার। এই সুঠাম দেহের মানুষটার সামনে নিছকই দুর্বল এক প্রাণী সে। নিজেকে বিসর্জন দিতে প্রস্তুত হওয়ার আগেই তৌসিফ দক্ষ হাতে একে একে সব পিন ছাড়িয়ে দিল। কুচির পিনটাও সে খুলে সবগুলো ড্রেসিং টেবিলে রেখেই যেই না পিছু ঘুরল, অমনি দেখল পৌষ শুয়ে পড়েছে। মেয়েটা যে ভয়ে তখনও কাঁপছে তার টের পেয়েছিল তৌসিফ। সে শুধু চেয়েছিল পৌষ যাতে ফ্রেশ হয়, রিল্যাক্স হয়, তাহলে আরাম পেত। কিন্তু না, এই মেয়ে একটা তেড়া। তাকে সামাল দিতে তৌসিফের ঘন পল্লবে আবিষ্ট চোখই যথেষ্ট।
কথাগুলো ভাবতেই বুকটা এখনো ধুকপুক করে উঠল। তৌসিফের ঘুম এখনো ভাঙেনি। পৌষ পা টিপে টিপে বারান্দায় গেল। বিশাল বড় বারান্দায় দেখা মিলল কিছু কমন আনকমন ফুলের চারার। হয়তো এমনি সময় এইসব পৌষের নজর কাড়ত, তবে আজ আর কাড়ল না। বিষাদে টইটুম্বুর তার বুকটা ছটফট করে উঠল কারোর জন্য। মানুষটা কি তার পুষিকে এখনো মনে করছে না? সে কি ভালো আছে? তার হৃদয় পোড়া গন্ধটা ঠিক কেমন? পোষ আর ভাবল না। বাইরে তাকাতেই দেখল রোডের টঙের দোকানটাতে দাঁড়িয়ে হেমন্ত। এক ধ্যানে সে দেখছে পৌষকে। চিনচিনে ব্যথা শুরু হলো তার বুকে। সিগারেট হাতে সকাল সকাল এখানে কেন দাঁড়িয়ে আছে হেমু ভাই? তা বুঝল না পৌষ, বুঝতে চাইলেও না। শুধু তীব্র অভিমানে মুখ ফুলিয়ে চলে গেল সেখান থেকে। হেমন্ত তখন আধ খাওয়া সিগারেটটা হাতে দাঁড়িয়েই রইল। তাদের পৌষটা এইভাবে এলোমেলো হয়েছে আজ কেন? তাকে কি রাতে কেউ নতুন পোশাকও দেয়নি? মুখটা এত মলিন কেন? কেউ বুঝি জানেও না তাদের পোষ সারাটা রাত একটুও খায়নি? কেউ কি জানে ওর যে আয়োডিন ডিফিসিয়েন্সি আছে, ওর যে মাথা ঘুরায় একটু পর পরই? তৌসিফ উঠল সকাল 10টা নাগাদ। আড়মোড়া ভেঙে পাশে উঠে বসতেই গলা চুলকালো হঠাৎ। হাতে করে একটা লম্বা চুল আসতেই মনে পড়ল আজ অনেক বছর পর কারোর চুল এইভাবে তার শরীরে পাওয়া গেল। নিশ্চিত পৌষের চুল এটা। ওর খোঁজে আশেপাশে তাকাতেই দেখলো পৌষ এক কোনায় গুটিয়ে বসে আছে। হঠাৎ এইভাবে ওকে দেখে মায়া হলো তৌসিফের। শুকনো মুখটা দেখেই বোঝা যাচ্ছে সে খায় না অনেক ঘন্টা ধরে। মাথাটা কাত হয়ে থাকাতেই বোঝা গেল না ঘুম না সজাগ। তৌসিফ এগিয়ে এসে সামনে দাঁড়াতেই দেখলো চোখ বুজে আছে পৌষ। এক গালে হাত দিয়ে ডাকলো তৌসিফ, পৌষরাত। কিছুটা লাফিয়ে উঠল পৌষ। নিজের এতটা কাছে অর্ধ উন্মুক্ত তৌসিফ তালুকদারকে দেখে চমকালেও ওকে ভড়কানোর সুযোগ দিল না শরীর। দাঁড়িয়ে থাকা পৌষ ধপ করে বসে পড়তেই তৌসিফ বাহু চেপে ধরল। কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। চিন্তার স্বরে বলে উঠল, পৌষরাত, কি হয়েছে? আর ইউ ওকে? এই তাকাও আমার দিকে। খালি পেটে মাথা ঘুরে উঠেছে পৌষের। মনে হচ্ছে বমি এসে পড়ল গলায়। ওয়াক ওয়াক করতে করতে বাথরুমে ঢুকলো ও। পেছনে হাজির তৌসিফও। পৌষের লজ্জা লাগলো অচেনা এই লোকের সামনে বমি করতে। কে বলেছে পিছু পিছু আসতে? এখন কি বিয়ের পর বমি করেও শান্তি পাবে না পৌষ? তৌসিফ নিজেই পৌষকে ধরে রুমে আনলো। দুর্বল পৌষ চাইলেও হাতটা ছাড়াতে পারল না। এই লোকের ছোঁয়া তার সহ্য সীমা ছাড়িয়ে যাচ্ছে। হঠাৎই গম্ভীর কণ্ঠে তৌসিফ জিজ্ঞাসা করলো, বিয়ের শাড়িটা অনেক পছন্দ হয়েছে তোমার বুঝি? তাই এখনো পরে আছো? ইজ ইট ইন আনকমফোর্টেবল? লজ্জা পেল এবার পোষ, তবুও কথা বলল না। তৌসিফ আলমারির একটা পার্ট খুলে বলল, তোমার জন্য এখানে কাপড় রাখা আছে, চেঞ্জ করো, আমি আসছি। বলেই তৌসিফ বের হলো। পোষ দেখলো আলমারি ভরা কাপড়। হাতের কাছে একটা সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকেই দুটো গালি দিল পোষ। কাপড়ের ভাঁজে গোপন কাপড় রাখা, হাই তওবা, সাইজও খাপে খাপ। মাইনকার বাপ একেবারে। কিভাবে জানলো এটা? কে বলল? চাচি বাদে তো কেউই জানে না। চাচি কিনে দেয় এইসব? এই লম্পট লোক কি তাহলে চাচিকে জিজ্ঞাসা করলো এইসব সাইজ? লজ্জা, ভয়, রাগ, ক্ষোভ সকল কিছুর সংমিশ্রণে এখন পৌষের মাঝে। ছোট্ট একটা মেয়ে রুমে ঢুকলো ঝাড়ু হাতে। পৌষ তখন মাথায় টাওয়েল পেঁচিয়ে কাউসে পা গুটিয়ে বসে আছে। কাজের মেয়েটা ঢোকা মাত্রই পৌষ চোখটা আপাদমস্তক মেয়েটাকে দেখে যাচ্ছে। একবার ভাবছে এই মেয়ের বয়স কত হবে? সর্বোচ্চ 15 কি 16। তবে কি এই পিচ্চির সাথে তৌসিফ তালুকদারের ঐসব করলো? এতটা নীচ? মেয়েটার চেহারাটাই কিছুটা মায়া মায়া ভাব আছে। সেও পৌষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। বলতে চাইলো অনেক কিছুই, তবে পৌষ কথা না বলায় সেও কথা বলতে পারছে না। ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। পৌষের রাগ হলো ভীষণ রাগ। কত বড় সাহস! এতটুকু মেয়ে ওইসব করে ওই দামড়া একেবারে 440 ভোল্টের ব্যাটার সাথে। ফিনফিনে শরীরটার দিকে তাকিয়ে পৌষের আবারও সন্দেহ হলো।
যতটুকু লোকমুখে শুনেছে তাতে তো বয়স আরেকটু বেশি হওয়ার কথা। কৌতূহল দমাতে না পেরে পোষ বাস খাই গলায় প্রশ্ন হলো, কত বছর বয়স তোমার? আহা, এই বাস খাই গলায় যেন মেয়েটার কানে গুঞ্জন তুলল। গদগদ কণ্ঠে সে পেটের নাড়ি ভুড়ি প্যাচের মাঝে যত কথা ছিল সব একেবারে উগলে দিল একসাথে। ছোট ভাবি, আমার নাম মিনু, বয়স 14। আমার বড় আপাও এইখানে কাম করত, কিন্তু এখন কিন্তু সে কামের বুয়া না। বুয়া কইলে ছ্যাত করে ওঠে। হ্যাঁ, একটু বাইরে আছে এখন। আম্মা আব্বা এইখানে আহে মাঝে মধ্যে কাম করতে দিতে, তখন কাম অনেক থাকে। ও, আর হ্যাঁ, আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা কই ছোট ভাবি। এখন হঠাৎ আপনাকে দেখে মাতৃভাষা জেগে উঠল মনে। মামা যদি শোনে আমি আঞ্চলিক ভাষায় কথা বলেছি তাহলে দিবে দুটো ধমক। সে যে কিরাম ধমক ছোট ভাবি! একবার ধমক খাইয়া 3 দিনের জ্বরে ভুগেছি। মামাই আবার ঔষধ আইনা দিল। মেলা ভালা মানুষ, তবে বদও আছে। একবার চাপাটি নিয়ে উঠছিল মারতে আমারে, কিন্তু অন্য একজনকে। আচ্ছা, আপনি কিন্তু আগের ভাবির মতো সুন্দর না। সে আছিল মেলা সুন্দরী। বাব্বা, কি চোখ! মামা তো হ্যারে চোখে হারাতো, সারাক্ষণ পিউ পিউ করত। কতবার যে হ্যাগো আদর সোহাগ চোখে পড়ল। তবে আমি তখন অনেক ছোট আছিলাম বলেই একটু লজ্জা লজ্জা ভান করলো। হাঁ করে তাকিয়ে রইল পোষ। এতটুকু মেয়ে বলে কি! এ তো শুধু পাকনা না, বরং ঝুনা হয়ে গিয়েছে। আর ওই বুড়া বেটা, সে কি না! না, আর ভাবতে পারল না পোষ। তার মাথা ঘুরে উঠেছে আবারও। মিনু আর কথা না বলে ফটাফট বিছানা চাদর পাল্টে দিল। রুম ঝাড়ু দিয়ে দক্ষ হাতে গোছগাছ করে চলে গেল। পোষ মাথা হেলিয়ে বসে রইল। তার ভালো লাগছে না আর। তৌসিফ রুমে ঢুকলো ফোনে কথা বলতে বলতে। কথা বলার ফাঁকেই সে পোষকে দেখে নিল। পাকিস্তানি একটা 3 পিস পরনে তার, দেখতে বেশ লাগলো। তৌসিফ ফোন কেটে বিছানায় ছুঁড়ে মারল। পৌষের কাছে এগিয়ে আসতেই পোষ চমকালো। তৌসিফ ওর মাথায় পেঁচানো টাওয়ালটা খুলে দিয়ে লম্বা চুলগুলো মুছে দিল। পোষ ভয়ে জমে একদম। এই লোক এখন যে হাতে ওর চুল মুছে দিচ্ছে, এই হাতেই নাকি চাপাটি তুলেছে! হায় আল্লাহ, না জানি কবে শিরোনাম উঠবে, নতুন বউকে চাপাটি দিয়ে কুপিয়ে হত্যা করলো চরিত্রহীন বুড়ো। পরেক্ষণে ভাবলো, না, এত বড়লোক মানুষ, নিশ্চিত সাংবাদিকদেরকে টাকা গিলাবে, ধামাচাপা দিবে নিজের কুকর্ম। পৌষের শরীর তখন মৃদু কাঁপছে, যা ভালোই টের পেল তৌসিফ। পৌষের চুল আঙ্গুল দিয়ে চালিয়ে যতক্ষণ পারল ভেজা চুলগুলো গুছিয়ে দিতে দিতে বলল, একদম না পারলে হেয়ার ড্রায়ার ইউজ করবে, হিটে চুল নষ্ট হয়ে যাবে। তোমার চুলগুলো অনেক সুন্দর পোষরাত, আমার ভালো লেগেছে। আম্মুর চুলগুলোও এমন ছিল, ঘন কালো আর লম্বা। কথাগুলো বলতে বলতেই পৌষের চুলের ভাঁজে ভাঁজে যখন নাক ডুবিয়ে ছোট্ট একটা শ্বাস নিল তৌসিফ, তখনই পৌষের মনে হলো এবার মরণ নিশ্চিত। পৌষ আর বাঁচবে না। তবে তার হলো না। সেকেন্ডের ব্যবধানে তৌসিফ সরে এলো। খুবই সাবলীল ভাবেই বলল, শুধু ঘ্রাণটা ভিন্ন, বলেই টাওয়ালটা রাখতে গেল ওয়াশরুমে। পৌষ দম ছাড়লো। এভাবে টেকা যাচ্ছে না। এই লোক হুটহাট অনেক কাছেই চলে আসছে। পৌষের ঘৃণা লাগছে। এই লোকের দেওয়া কাপড় গায়ে দিতেই ঘৃণা লাগছে। একদিনও হলো না, অথচ পৌষের দমটা আটকে আসছে। এখানে কিভাবে থাকবে ও? তৌসিফ এসে পৌষের হাতটা ধরে নিতে চাইল বাহিরে। এত ধরাধরি এবার পৌষ মানতে পারল না। হাত ছাড়িয়ে নিয়ে ঝাঁঝালো গলায় এবার বলেই ফেলল, এত কেন ছোঁয়াছুঁই করছেন আপনি? এতই যেহেতু ধরার শখ, তাহলে গুটিয়ে আছেন কেন? হ্যাঁ, যা করার করুন না, দয়া দেখানো বন্ধ করুন। কি ভেবেছেন কি আমি জানি না কিছু? সব জানি আমি। আর কিছু বলার আগে পৌষকে থামিয়ে দিল তৌসিফ। ওর কানের কাছে মুখ এনে শুধু বলল, তুমি যদি এতটাই ডেসপারেট হও, দেন আই হ্যাভ নো প্রবলেম পৌষরাত। তবে এখন একটু ধৈর্য ধরো। বড় আপা এসেছে বাসায়, চুপচাপ তার সামনে ভদ্রভাবে থাকবে। বাকি যা চাইছো সব দিব। রাতে বললে তখনই দিতাম। আমার তো কোনো ছোঁয়াতে রোগ নেই, তাই না? আর ছোঁয়াশে রোগও নেই তোমার মতো। এই দফায় পোষ কাঁদতে চাইল।
এই লোক তাকে যা তা বলে অপমান করতে যাচ্ছে। পোষ মানতে পারছে না, এত অপমান সহ্য করার মতো না। তৌসিফ ওর হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে এলো। তৌসিফের বড় আপা সহ দুজন ছেলে উপস্থিত। আপাতত টেবিলের কাছে আসতেই তায়েফা উঠে দাঁড়ালেন। ভাইয়ের বউকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলেন, অনেক বড় হয়ে গিয়েছো পোষ। কত ছোট দেখেছি তোমাকে। তোমাদের উঠানে যখন খেলতো তখন একদিন দেখেছিলাম তোমাকে। ছোট্ট পিচ্চিটা, আমার সম্পর্কে ভাবি হবে। কোনোদিনও ভাবিনি সোনা। বসো, খাবে আগে, পরে কথা হবে। পৌষকে নিজের সাথে করে নিয়ে বসালেন তিনি। ঠিক পাশে বসা তৌসিফ ব্রেডে বাটার লাগিয়ে পৌষকে দিল তৌসিফ। নাক মুখ কুঁচকে তাকালো পৌষ। এসব অখাদ্য তো সে খায় না, কিছুতেই না, মরণকালেও না। ওর নাক কুচকানো তৌসিফ খেয়াল করলো। জুসের গ্লাসে চুমুক বসিয়ে পৌষের প্লেটে ডিম তুলে দিল। পৌষের মুখভঙ্গি বদলালো না, খাচ্ছে না, আবার উঠেও যাচ্ছে না। পৌষ শুধু পুতুলের ন্যায় বসে আছে। তৌসিফ সবার সামনে জিজ্ঞাসা করলো, খাচ্ছ না কেন? পৌষ কথা বলল না। তাইফাও তাকালো পৌষের দিকে। চার জোড়া চোখ ওর দিকে তাকাতেই অস্বস্তি শুরু হলো পৌষের। তৌসিফের হঠাৎ মনে হলো হয়তো শরীর খারাপ লাগছে ওর। তাই পৌষের মাথায় হাত রেখে বলল, খারাপ লাগছে? পৌষ মৌন রইল এখনো। তাইফা পৌষের মুখের সামনে ব্রেড ধরলেন, আদরের সহিত বললেন, আমি খাইয়ে দিচ্ছি সোনা, হাঁ করো। পৌষ চুপ থাকাতে তৌসিফ এবার কিছুটা গম্ভীর স্বরে বলল, কথা বলো পৌষরাত, কি সমস্যা হচ্ছে তোমার? কেন খাচ্ছ না? তৌসিফের গম্ভীর কণ্ঠে পৌষ এবার কেঁদে দিবে দিবে ভাব। তাইফাও বুঝলো না ব্যাপারটা। তৌসিফ পৌষের কবজিটা চেপে ধরে টেনে তুলল চেয়ার থেকে। একদম সোজা হয়ে দাঁড়িয়ে তাইফার দিকে তাকিয়ে বলল, আপা, তোমরা খেয়ে নাও, আমি দেখছি ওর সমস্যাটা কোথায়। বলে আর দাঁড়ালো না এক পলক। সোজা রুমে নিয়ে দরজাটা লক করে দিল। পৌষকে বিছানায় বসিয়ে শুধু দরজাটা লক করেছে। পিছু ফিরতেই দেখলো পৌষ চোখ মুখ বুজে, ভয়ের ছাপ। তৌসিফ বুঝলো না এতটা ভয় কেন পেল মেয়েটা। ও তো এখনো একটা ধমক পর্যন্তও দিল না। তৌসিফ যেই না এগিয়ে আসবে, কিছু বলতে নেবে, অমনি সাহসী চঞ্চলা পৌষ হু হু করে কেঁদে উঠল। মিনুর কথাগুলো শুনে রাগে ভয়ে ওর অন্তরাত্মা কাঁপছে। এতক্ষণ চেপে রাখলেও তৌসিফ সামনে আসলেই ওর মনে হচ্ছে কখন না জানি চাপাটি দিয়ে ওকেই মারতে আসে। তৌসিফ ওর হঠাৎ কান্নায় চমকালো। দ্রুত পায়ে এগিয়ে আসলে পৌষের গলার শব্দ বৃদ্ধি পেল, মা, হেমুবাই, চাচু, আমাকে মেরে ফেললো, আমি থাকবো না এখানে। পৌষের এই আচরণ বুঝলো না তৌসিফ। শুধুমাত্র ধরে আনতেই এতটা ভয়, তাও কিনা সামনের জন পৌষ নিজে। এই মেয়ে যে পাজি, সেই পাজির পা ঝাড়া পৌষরাত পেল ভয়। তাও কিনা তৌসিফ তালুকদার এখন কিছু করলই না। পৌষেরই কান্নার শব্দ যখন বাড়তে লাগলো তখনই হঠাৎ তৌসিফের মুখ চেপে ধরলো। বড় বড় চোখ করে তাকালো পৌষ। ছটফটানি বেড়ে গেল কয়েক গুণ। সমান তালে হাত পা ছুড়ে যাচ্ছে ও। দুই একটা লাথিও লাগালো তৌসিফের গায়ে। নিজেকে যথাসাধ্য শান্ত রেখে তৌসিফ শুধু ওকে বলল, শান্ত হও পোশরাত, আপা বাসায়। একটা অনুরোধ করেছিলাম, আপার সামনে শান্ত থাকতে বলেছিলাম। এতই শান্ত হয়ে গেলে যে, কথাই বললে না, কেন খাচ্ছিলে না? আপা কি ভাবলো বলো তো? পোষ উত্তর দিতে চাইলো, শব্দও করলো। তৌসিফ ওহ বলে মুখ ছাড়তে ছাড়তে বলল, আর শব্দ করবে না, আপা বাসায়, আমাকে সময় দাও। মুখটা ছাড়া মাত্রই জোরে জোরে শ্বাস নিল পৌষ। এই পর্যায়ে তার হেসকি উঠে গেল। তৌসিফ পাশে থাকা গ্লাসটাতে পানি নিয়ে ওর মুখের সামনে ধরতেই পৌষ পানি খেলো। খেলো তো খেলো, পুরো গ্লাস ভরে পানি খেলো। এমনিতেই খালি পেট, তার ওপরে এমনি পানি খাওয়াতে সেটা আর পেটে সইল না। দুটো হিক হিক শব্দ তুলে একদম তৌসিফের পায়ের ওপরেই বমি করে দিল। বমিতে শুধু সেই পানিই বের হলো। তৌসিফ তাকিয়ে রইল। এই মেয়েটাকে বুঝে উঠতে পারছে না ও। এত 12 মাইশি রোগী মনে হচ্ছে একেবারে। রাত থেকে কেমন যেন অসুস্থ অসুস্থ। নিজের পা ধুয়ে এসে প্যান্টটা চেঞ্জ করে নিল ও। পোষ বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে আছে। মেয়েটা তখনও কাঁদছে। নিশ্চিত খারাপ লাগছে। কিছুটা মায়া হলো তৌসিফের। পৌষ ভয় পাবে, এটাই স্বাভাবিক। এলাকায় সবাই তাকে ভয় পায়। নিজের দাপট বজায় রাখা জানে তৌসিফ তালুকদার। নরম কোমল বরফ সে ছিল,
শুধু দুজনের জন্য। তারা কেউ এখন নেই ওর কাছে। তাহলে কার কাছে তৌসিফ তালুকদার নিজেকে খোলস মুক্ত করবে? কেউ কি আদৌ তাকে চায়? সবাই টাকা চেনে, ক্ষমতা চেনে। তৌসিফকে কে চায়? শুধু তার ক্ষমতার বলে তাকে আগে পিছে মানুষ ঘোরে। যেদিন এই ক্ষমতা থাকবে না, সেদিন কেউ থাকবে না ওর কাছে। তা খুব ভালোভাবেই জানা আছে ওর। বড় আপাকে সে সম্মান করে। মায়ের পর আপাই তাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। তৌসিফ চাইছে না আপা পোষকে নিয়ে চিন্তা করুক, কিন্তু ঘুরে ফিরে তাই হচ্ছে। তৌসিফ পৌষের কাছে বসলো, পাশ থেকে টিস্যু নিয়ে ওর চোখ মুখ মুছিয়ে দিতে দিতে বলল, সকালে নাস্তাতে কি খাও পৌষরাত? পৌষরাত কথা না বলাতেই তৌসিফ এবার ওর মুখটা ওর সামনে নিয়ে বলল, প্রশ্নের উত্তর দাও আমাকে। ভয়ে ভয়ে তাকিয়ে পৌষরাত, কাপা কাপা স্বর তার। কথা বলতে গিয়ে ঠোঁট দুটো ভীষণ কাঁপলো। তৌসিফের কপাল কুঁচকে গেল। পৌষের ঠোঁট দুটো সাদা হয়ে গিয়েছে, অথচ মেয়েটার ঠোঁটে ঈষৎ গোলাপি। সে দেখেছে সকালে ঘুমন্ত অবস্থায়। তড়িৎ বেগে পৌষের গালে হাত রেখে অনবরত ডাকতে লাগলো ওকে। পৌষ ভাবলো হয়তো সে প্রশ্নের উত্তর চাইছে, তাই কাঁপা কাঁপা গলায় জানালো, পরোটা চা। আর বলতে পারলো না মেয়েটা। তৌসিফের কিছু বুঝতে বাকি রইল না। খালি পেটে মেয়েটা আবারও বমি করতে চাইলো, হলো না। পৌষকে রেখে তৌসিফ সেকেন্ডের ব্যবধানে বাইরে গেল, পুনরায় ফিরেও এলো। পৌষের মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে ঠ্যাস দিয়ে তুলল। মিনু ততক্ষণে দুধ হাতে ফিরে এসেছে। গোল গোল চোখ দিয়ে তৌসিফের বুকে পৌষকে দেখলো ও। নতুন বউ নিয়ে মামা এসব ঢলাঢলি করছে, তা বড় আপাকে জানাতে হবে। সারা বাড়িতে জানাতে হবে। মামার বড় ভাবিকেও জানাতে হবে। সে বারবার বলছে এখানকার খবর পই পই করে তাকে দিতে। তৌসিফ মিনুকে বেখেয়ালি দেখেই থমকে দিল। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল মিনু। দুধের গ্লাসটা এগিয়ে দিতেই তৌসিফ তা পৌষের ঠোঁটের সামনে ধরল। এতটা যত্ন করে পৌষকে কেউ কবে খাওয়ালো মনেই পড়ে না পৌষের। সে ফিকরে কেঁদে উঠতেই তৌসিফ আরেকটু বুকে চেপে ধরে নিল ওকে। কারো উষ্ণ চওড়া বুকে ঠাঁই পেল, লতার মতো পেঁচিয়ে যেত চাইল পৌষ। ভুলে গেল মানুষটাকে। গুটিয়ে এইভাবে দুধটুকু খেয়ে তৌসিফের হাতটা উল্টো পিঠ দিয়ে সযত্নে মুছিয়ে দিল পৌষের ঠোঁট। চুলগুলো গুছিয়ে হাতে হাত বুলিয়ে আদর করে দিল। দরজায় দাঁড়িয়ে তায়েফা হাসছেন। তার ভাইটার বুঝি এবার একটা সুন্দর সংসার হবে। ঝটপট ভেবে নিল সে পৌষকে বলবে অতি শীঘ্রই বাচ্চা নিতে। খাকা করা বাসাটা তাতে হইচই পূর্ণ হবে। মিনুকে এখানে দেখেই ধমকে উঠলেন তিনি। দৌড়ে ছুটে পালালো মিনু। তাইফা চিন্তিত হলেন আবারও। এই দুই বোন থেকে তার ভাইকে কিভাবে সে সরাবে? জঘন্যতম সম্পর্কের ইতি ঘটাবে কিভাবে? তৌসিফ কেন এদের জীবন থেকে উপড়ে ফেলছে না? সে কি করে পারে না নতুন জীবনের নতুন ভাবে কাজের লোক রাখতে? কেন এদের দরকার হবে? এখন ঘরের বউ আছে, সকল চাহিদা সে পূরণ করবে। তাহলে কেন এই কাজের মেয়েটাকে বিদায় করছে না সে? না জানি কবে টপকে পড়ে আবার বউটা। হক বাড়িতে আজ সকাল থেকেই মরা মরা ভাব। হেমন্ত ভোর থেকেই বাসায় নেই। ফজরের নামাজি পড়ে মসজিদ থেকে কোথায় যেন গেল। চৈত্র আর জ্যৈষ্ঠ দেখেছে। ওরাও সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু হেমন্তের চোখে তাকিয়ে গলা দিয়ে আর স্বর বের হয়নি তাদের। সোজা বাসায় চলে এসেছে। চৈত্রের ধারণা তালুকদার বাড়ির সামনেই গিয়েছে হিমু ভাই। কারণ আছে অবশ্য। ওই পাকা রাস্তা দিয়েই মেইন রোড। তারপরে সামনে গেলেই চিকন একটা গলি দিয়েই শর্টকাট ভাবে পৌঁছানো যায়। চৈত্রের মন বলছে পৌষ আপার কাছেই গিয়েছে হিমু ভাই। ইনি মিনি দুজনে গাল ফুলিয়ে বসে আছে। পিহাও মন খারাপ করে বসেছে। টেবিলে বসেছে সবাই বড় চাচার ভয়ে। সকলকে জহুরির চোখে পর্যবেক্ষণও করলেন বড় চাচা। তার উপরে সকলের রাগ, অভিমান আর অভিযোগ। তিনি জানেন, তবে এমন না কেউ পরিস্থিতি জানে না। বাচ্চারা বাদে সকলেই জানে। হেমন্ত নিজেও জানে সবটা। তবুও তার জেদ কি মানায়? তিনি জানেন রাতভর তার হেমু ঘুমায়নি। ফজরের নামাজ পড়েই সে পৌষকে দেখতে ছুটে গিয়েছে। কে জানে দেখা মিলল কিনা। তার বউও সকাল থেকে গোমড়া মুখ করা। আচ্ছা, তার কি বুক জ্বলে না? পৌষ কি তার মেয়ে না? কলিজার টুকরাটা পৌষ।
রোজ সকালে তাকে এলাচি গুঁড়ো দিয়ে চা দেয়। পোষটাই তো ছোট ছোট হাত মুঠো করে এনে দিত তাকে বছর ধরে। আজ কেউ দিল না, কেউ না। বুক ভার হয়ে এলো তার। হঠাৎ একটা ছোট্ট হাতের মুঠো তার চোখের সামনে এলো। চমকে তাকালেন তিনি। পিহার মুঠো। পিহা মুখটা মলিন করে বলল, বড় বাবা, আপা বলেছে রোজ সকালে তোমাকে দিতে। পিহার হাত দুটো বুকে জড়িয়ে ধরলেন তিনি। চোখ মুখ লাল হয়ে গেল। সকলের সামনে কাঁদতে পারবেন না বলে উঠে চলে গেলেন। জ্যৈষ্ঠ পিহাকে নিজের পাশে বসিয়ে খেতে বলল। হেমন্ত এলো মিনিট 2 পর। এসে টেবিলে খেতে বসলো। একে একে বাকিরাও এসেছে। চেষ্টা করলো পরিস্থিতি স্বাভাবিক বোঝানোর, কিন্তু কতটুকু পারলো জানে না কেউই। বাকিরা বুঝলেও ইনি মিনি যেন মানতেই চায় না, বুঝতেই চায় না। না পেরে ছোট চাচি দুটোকে ধরে পিঠে দুটো দিতেই বাড়িতে কান্নার রোল পড়ল। হেমন্ত কোনরূপ কথা বলল না। চৈত্র আর জ্যৈষ্ঠ দুটোকে কোলে তুলে নিল। বিষাদে পরিপূর্ণ হক বাড়ি। বাড়ির জানটা অন্য বাড়িতে রয়েছে। নিজ হাতে পৌষকে পরোটা ডিম খাইয়েছে তৌসিফ। ব্যাপারটা কিন্তু সহজ ছিল না মোটেও। দুধ খেতেই গায়ে জোর ফিরে এসেছে ওর। তৌসিফের হাতে খাবে না ও। তাইফা পাশে এসে বসতেই পৌষ একেবারে দমে গেল। চুপচাপ মাথা নিচু করে খেয়ে নিল পৌষ। তাইফা পৌষের মাথায় হাত বুলিয়ে দিল। এটা ওটা বোঝালো। পৌষ কথা বলল না। তৌসিফ পৌষের মুখ মুছে দিতে দিতে বলল, তোমার চা আসছে একটু পরেই। উঠে হাত ধুতে গেল তৌসিফ। একা পৌষকে পেয়েই তাইফা কথা তুলল, পৌষী, আজকাল তো যুগ ভালো না সোনা। ইলেকট্রনিক ডিভাইস আমরা এতটাও ব্যবহার করি যে আমাদের শরীরে ইফেক্ট ফেলছে। ফার্টিলিটির সমস্যা এখন ঘরে ঘরে। তোমার বয়স পারফেক্ট সোনা। এখনই বাচ্চা কাচ্চা নিয়ে নাও। তোমারও একা লাগবে না। ভেবো না সেকালের আমি, তাই এইসব বলছি। বা তুমি হয়তো ম্যারিড লাইফ এনজয় করতে পারবে না। বাচ্চা হোক, পালার মানুষের অভাব হবে না, তুমি এনজয় করবে। আজ প্রথম, তাই অসুস্থ হয়ে পড়েছো এতটা। পৌষকে অবাক হওয়ার সুযোগ না দিয়ে তাইফা ওর হাত ধরল। কাতর স্বরে আবদার করল, আমি জানি তোমার হয়তো মা ডাক শোনার বয়স হয়নি, তবে আমার ভাই তৌসিফ তো, ওর তো বয়স হয়েছে বাবা ডাক শোনার। ওর শখ ইচ্ছেও প্রকাশ করে না। তুমি নিজে বুঝে নিও। শুধু ওকে একটু আগলে রেখো, দেখবে তোমাকে মাথায় তুলে রাখবে। বাসায় আসলে মিষ্টি একটা হাসি দিয়ে পানির একটা গ্লাস এগিয়ে দিও। বিনিময়ে নিজের জান এগিয়ে দিবে ও। ও ভালোবাসার কাঙ্গাল। সব থাকলেও আমার তৌসিফের ভালোবাসা নেই। নিজের সংসারটাকে বড় করো পৌষ। 3-4টা বাচ্চা কাচ্চা যথেষ্ট হবে। পরে যদি তোমার মনে করো, তাহলে কম বেশি হোক। ভেবো না ননদ নাক গলাচ্ছে পার্সোনাল ম্যাটারে। তোমাকে ছোট দেখেছি আমি। ননার শুধু সম্পর্কে তোমার অনেক বড় আমি। তুমি অবুঝ পোষ, তাই শুধু বোঝাচ্ছি। এত এত সম্পদ কে খাবে? সব তোমার আর তোমাদের সন্তানেরই থাকবে। পোষ লজ্জায় কান লাল হয়ে উঠল। বড় আপা যে ওকে অসুস্থ দেখে কতটা উল্টাপাল্টা ভেবেছে তা বোঝা হয়ে গিয়েছে ওর। এজন্যই কাজের লোকসহ বাকি ছেলে দুটো এভাবেই দেখছিল ওকে। আর বলে কি এই আপা, 3-4টা বাচ্চা কোথায় পাবে পোষ? কে করবে ইম্পোর্ট এক্সপোর্ট? পোষ জীবনেও না, এহকালেও না। তার বুড়ো চরিত্রহীন ভাইকে বলুক না বাচ্চা পয়দা করতে। কাজের বুয়া তো আছে। ও, তাকেও তো কাজের বুয়াও বলা যাবে না। ম্যাডামের মাইন্ডে লাগবে আবার। বাহ, চমৎকার, মমৎকার একেবারে। এসব জ্ঞানী গুণী মানুষের কেন পৌষের জীবনে যে আসে, অসহ্য। তৌসিফ পুনরায় রুমে ঢোকা মাত্রই বড় আপা বেরিয়ে গেলেন। চা দিয়ে গেল মিনু। তৌসিফ পকেটে মানিব্যাগ ভরতে ভরতে জিজ্ঞাসা করলো, এখন কেমন লাগছে পোষরাত? কুত্তা কুত্তা লাগছে। হোয়াট? ধমক খেয়ে চমকে গেল পোষ। তার সত্যি কুত্তা কুত্তা ফিলিংস হচ্ছে। এখন কি সত্যিকারের ফিলিংসটাও বলা যাবে না? অনুভূতির কি দাম নেই তার? মরার মতো করে পড়ে আছে পোষ। এ যেন একুল ওকুল সব হারিয়ে বানের জলে ভেসে আসা এক আগাছা। অনুভূতির কেমন যেন জানে না পোষ। এই বাড়িটা তার কাছে কেমন জানি লাগছে। মানুষগুলোও অদ্ভুত। তাইফাও এখন নেই। নিজের ভাইয়ের গুণগান গেয়ে বড় ভাইয়ের ফ্ল্যাটে গিয়েছেন। তৌসিফ, সে যে বেরিয়েছে, আসার কোনো খবরই নেই।
ফিটফাট সদরঘাট হয়ে বেরোলো লোকটা। ভাবখানা এমন, রাজ্য জয় করতে গিয়েছে। ও না থাকায় পৌষের লাভই হলো বটে। তৌসিফকে ভালো লাগে না ওর। কথা বলতেও রুচির অভাব অনুভব হয়। আশেপাশে থাকলে ঘৃণায় গাটা রি রি করে। সেই লোকের বুকে থেকে তারই ওই জঘন্য নোংরা হাত দিয়ে কিভাবে পোষ খেলো তা মাথায় ঢোকে না। একটু আগেই গলায় আঙ্গুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করেছে, লাভ হয়নি। উল্টো এখন মরার মতো শুয়ে আছে। পৌষের মনে প্রশ্ন জাগ্রত হলো, তৌফিক তালুকদার কি জানে না ওদের বিয়ের খবর? তার অনুভূতিটা কেমন? তার আপন ছোট ভাই পৌষকে বিয়ে করেছে, এত বড় খবরটা নিশ্চিত লুকিয়ে থাকার কথা না। আর ওই মানুষটা কি জানে পৌষ তার অস্তিত্ব অতি শীঘ্রই হারাতে চলেছে? তার মধ্যে আত্মসম্মান আর কতদিন বেঁচে থাকবে পৌষ জানে না। ওয়াদা পূরণ করতে অক্ষম তার পুষি। পুষি তাকে ধোঁকা দিয়ে তৌসিফ তালুকদারকে বিয়ে করেছে। তৌফিক তালুকদার এ কথা শোনা মাত্রই কেন ছুটে এলো না? তার কি উচিত ছিল না গত রাতেই এখানে আসা? পোষ হঠাৎ করে উঠে বসলো। গতকাল বিয়ের সময় নিশ্চিত তৌসিফ তালুকদার একা যায়নি ওকে বিয়ে করতে, তার সাথে আরো কিছু মানুষ ছিল। নিজের দুই ভাইকে রেখে তো আর তৌসিফ বিয়ে করেনি। এর মানে তৌফিক তালুকদারেরও ছিল সেখানে। আদরের ছোট ভাইয়ের বিয়ে দিয়েছেন নিজ হাতে, নাকি সে জানেই না? মাথা চেপে ধরে পোষ। উত্তর চাই তার। যদি তৌফিক তালুকদারের জেনেই থাকেন, তাহলে কেন এখনো পৌষের সম্মুখে আসছে না সে? আকাশ কুসুম ভাবনার মাঝেই মিনু দৌড়ে এলো একটা ফোন হাতে। পৌষের হাতে ফোনটা ধরিয়ে দিয়েই রসিয়ে রসিয়ে বলল, মামা কল দিয়েছেন ছোট ভাবি, হোল্ডে আছেন। নতুন বউ রেখে গিয়ে শান্তি পাচ্ছেন না। গিয়েছেন মিটিংয়ে, গুরুত্বপূর্ণ মিটিং, অথচ চিন্তায় কাজে মন দিতে পারছে না। মিনুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল পোষ। রাগের চোখ দুটো লাল হয়ে আছে ওর। এই মেয়েটাকে থাপড়াতে দিতে পারলে বুকটা অশান্তটা একটু কমতো। চোখ দুটোর বিষ যেন এই মিনু, অসহ্যকর একটা মেয়ে। ফোনটা ছিনিয়ে নিতে মিনুর গায়ে লাগলো। কথা বন্ধ করে দাঁড়িয়ে রইল ঠাই। পোষ এবার সত্যি ধৈর্য হারা হলো। এই কাজের মেয়ের সামনেই নিজেকে ছোট মনে হচ্ছে ওর। কখনো কাউকে ছোট মনে না করে পোষ আজ পরিস্থিতির কবলে পড়ে একেবারে সব বদলে গেল। ধমকে উঠল উচ্চ স্বরে, যাও এখান থেকে। মিনু জ্বলন্ত চোখে তাকিয়ে রইল, তবে নড়ল না। পোষ অবাক না হয়ে পারল না। সশব্দে পুনরায় ধমক দিতেই মিনু দৌড়ে বেরিয়ে এলো। ঠাস করে দরজা লাগানোর শব্দ কানে এলো। পোষ অবাকের ওপরে অবাক। এতটুকু মেয়ের তেজ দেখো! হোল্ড থেকে ফোনটা কানে ধরতেই তৌসিফের কণ্ঠ কর্ণগোচর হলো, পোষরাত। পোষ উত্তর করলো না। তৌসিফ পুনরায় বলল, পোষরাত, জানি শুনছো তুমি, কথা শোনো আমার। আমার লেট হবে একটু, মিটিংটা লেন্দি হবে এতটা ভাবিনি। একটু গুরুত্বপূর্ণ না হয় তোমাকে প্রথম দিনই একা ফিল করতে দিতাম না। প্লিজ দুপুরে খেয়ে নিও, শরীর খারাপ লাগবে না হয়, বুঝেছো পোষরাত? পোষ কিছুটা বাজখাই গলায় বলে উঠল, কাজের মেয়ে অলরেডি বলেছে আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না। ইচ্ছে করে কাজের মেয়ে শব্দটা উচ্চারণ করলো পোষ, তবে লাভ হলো না। তৌসিফ যেন শুনেও শোনেনি কথাটা, শুধু বলল, বউ আমার তুমি পোষরাত, আমি ভাববো না তো কে ভাববে? এসব রঙের কথা পৌষের ভালো লাগে না। রং তামাশা ভরা কথা শুনিয়ে শুনিয়েই তো মেয়ে ভাষায় এই লোক। ফোন কেটে চুল খামছে ধরে পোষ, বিড়বিড় করে বলে, আমি পাগল হয়ে যাব। দুপুরের দিকে গোসল করে চুল আসলে পোষ রুমে পায়চারি করছে। সমান তালে নখ কেটে যাচ্ছে দাঁত দিয়ে। অতি টেনশনে দাঁত দিয়ে নখ কেটে টেনশন কমায় পোষ। হেমু ভাই দেখলে দিত এক ধমক। চৈত্র তখন দাঁত কেলিয়ে হেসে বলতো, আপা, নেইল কাটারের খরচ বেঁচে যাচ্ছে। মেজো চাচি আবার এটা দেখে বলতো, ইনি মিনিও নাকি ওকে দেখেই দাঁত দিয়ে নখ কাটা শিখেছে। পোষ অবশ্য এসবে পাত্তা দেয় না। ওর ধারণা কেউ কাউকে দেখে কিছু শেখে না। মানুষ স্বাধীন চেতা। জ্ঞান বুদ্ধি হওয়ার পর মানুষ সেটাকেই করে যেটা তার মন চায়। আরেকজনকে দেখে সে হয়তো ধারণা নেয়, কিন্তু বদ অভ্যাস আয়ত্তটা আর ওই মানুষটা করে দেয় না। মন বিষিয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে পৌষের।
ইচ্ছে করে ফোনটা গত রাতে অফ করে রেখেছিল, না হলে এতক্ষণে কল এসে যেত। পোষ চাচ্ছে না আপাতত কারোর সাথে কোনো প্রকার বাক্য বিনিময় করতে। কেন কথা বলবে পোষ? কি দায় আছে তার? জাহান্নামে ঠেলে দিয়ে কল দিয়ে ঢং করে জিজ্ঞাসা করবে কেমন আছে সে। পোষ চাই না ওর রাগ ভাঙুক, কোনো দিন না ভাঙুক এই রাগ। এই রাগে পৌষের মরণ হোক, তবুও না ভাঙুক। তৌসিফের ওপর রাগটা কতটা যুক্তিযুক্ত পৌষের মস্তিষ্ক তা বুঝে উঠতে পারছে না। যেখানে আপন মানুষেরাই মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে তৌসিফ কোন খ্যাতের মোলা? মামা তো এখন বাসায় নাই, গোসলে কেন করলো? মামা তো এখন বাসায় নাই, গোসল কেন করলো ছোট ভাবি? বিস্ময়ে চোয়াল ফাঁক হয়ে গেল পৌষের। এতটুকু মেয়ের মুখে কি ভাষা! হ্যাঁ, পৌষ মানছে গ্রামের মেয়েটা একটু চটপটে, মুখের লাজ কম, তাই বলে এইসব প্রশ্ন করছে সে? হাই কপাল, কি দিন চলে এসেছে পৌষের! এখন কিনা হাঁটুর সমান মেয়েকেও এই উত্তর দিবে সে কেন গোসল করেছে। সকালেও নিশ্চিত এই কারণেই পৌষ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল মিনুকে। তরতর করে রাগ উঠে গেল পৌষের মাথায়, হাত পা ঝিমঝিম করে উঠল রাগে। এক হাত ঘাড়ের পেছনে বুলাতে বুলাতে দাঁত চেপে বলল, বের হও। মিনু সরল না, বরং খিলখিলিয়ে হাসতে হাসতে জানালো, ও মা ছোট ভাবি, রাখছো কেন? মামা আপনাকে খেতে যেতে। চুপ বেয়াদব কোথাকার, বের হও এক্ষুনি, যা আমার রুম থেকে। চোখের সামনে এলে থাপড়ে গাল লাল করে দিব, ফালতু ঝোনা পোলাপাই। মিনুর হাসি মাখা মুখটা সহসা থমথমে হয়ে এলো। এত বড় অপমান আর এতগুলো কড়া কথা ওকে শোনালো এই কয়দিনের মেয়েটা! টলমলে চোখ দুটোয় শুধু রাগের লেলিহান দেখতে পেল পৌষ। মিনু শুধু নীরব রইল, মাথাটা নিচু করে চলে গেল বাইরে। এ যেন অতি গম্ভীর ভাব নিয়ে বড় একজনের প্রস্থান ঘটল। চুল থেকে পেঁচানো টাওয়ালটা খুলে ফেলল পৌষ, রাগে ছুঁড়ে মারল ফ্লোরে। তার মাথা এখন ভো ভো করছে, মনে হচ্ছে গাড়ির ইঞ্জিন চালু করে দিয়েছে কেউ ওর মাথায়। ধপ করে বিছানায় উল্টো হয়ে শুয়ে পড়ল ও। কোনো নোংরা জায়গায় এসে পড়ল সে, এটাই ভাবতে পারছে না পোষ। পিহা ছোট ছোট পা ফেলে হেমন্তের রুমের সামনে এলো। দরজা ভেরানো দেখে ধীর পায়ে রুমে ঢুকলো ও। বিছানায় এলোমেলো কিছু কাপড় দেখে পিহা যতটুকু পারলো ভাঁজ করলো। এত কাপড় সে ভাঁজ করতে পারে না। হেমন্ত ওয়াশরুম থেকে বের হতেই দেখলো এলোমেলো কাপড়গুলো তার কেউ ভাঁজ করেছে, তবে এটা ভাঁজ করা বলা যাচ্ছে না। পেঁচিয়ে আর কাপড়ের 12টা বাজিয়ে রেখেছে। তার চোখ পড়ল বারান্দায়। দিন দাহরের গাছে পানি দিচ্ছে পিহা। না চাইতেও এবার হেসে ফেলল হেমন্ত। নিজের কাপড়গুলো গোছাতে গোছাতে বলো, পিহুরানি? হ্যাঁ বলো। কাপড় ভাঁজ করেছিস? করলাম তো। এখন কি করছিস? গাছে পানি দেই হেমু ভাই, দেখে যান। এই দুপুরে গাছে পানি? মরে যাবে না? দুপুরের খাবার খেলে কি আমি আপনি মরে যাই? মরি না তো, তাহলে গাছ কেন মরবে হেমু ভাই? হেমন্ত কাপড়গুলো ড্রয়ারে রেখে বারান্দায় এলো। পিহা বুজো হয়ে পানি দিচ্ছে, পেছন থেকে ওর চুল টান দিল। পিহা হাসি মুখে তাকালো, হাতে একটা বেগুনি রঙের ফুল নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বোম। বোম গাছে চারা লাগলো হেমু ভাই? পোষ। প্রিয়া হেসে উঠল। এই গাছ বাড়ির আশেপাশে অযথাই হয়ে থাকে, বেগুনি রঙের ফুল ধরে। গাছের বিচিগুলো শুকিয়ে গেলে বাচ্চারা ওগুলো পানিতে ফেলে, এতেই টুসটাস শব্দ তোলে, ওগুলোতেই ফুটতে থাকে। এই জন্য অঞ্চল ভেদে এটাকে এখানে বলে বোম ফুল। পৌষের ভীষণ পছন্দের এটা। রাস্তা থেকে টুকিয়ে এনে বাড়িতে লাগিয়েছে, তাও হেমন্তের রুমের বারান্দায়। রোজ সকালে এসে বিচি তুলে নিয়ে যেত। পিহার রুমের দিকে পা বাড়িয়েই বলল, বিচিগুলো আপাকে দেখতে গেলে নিয়ে যাব, ঠিক আছে? যাস। পিহা বিছানায় ঝাড়ু হাতে খাট ঝাড়তে নিলেই পেছন থেকে তা নিয়ে নিল হেমন্ত। পিহাকে সরিয়ে দিয়ে বলল, অনেক কাজ করেছেন আকামের চামচি, এবার বসুন, আমার কাজ আমি করে নিচ্ছি। পিহা ছোট টুলটাতে বসলো, পা নাড়তে নাড়তে বলল, কিভাবে বুঝলে পৌষাপা আমাকে এসব করতে বলেছে? ওর কাজ তুই নিশ্চিত সেধে সেধে করবি না। পিহা দাঁতে দাঁত বের করে হাসলো, বলল, তোমার কাছে তো এখন বউ নেই হেমু ভাই, তাই খাতির লাগাতে আসলাম। হোমা তাই নাকি? হ্যাঁ,
তাহলে আমার বউয়ের দায়িত্ব তোকে পালন করার জন্য কত টাকা দিতে হবে বলতো? হাই কি যে বলো, বউরা কি টাকা নেয় নাকি? বউ তো নেয় না, কিন্তু তুই তো আর বউ না আমার। নাটক করে লাভ নেই আর, রাতে পাবি। এখন ভাগ যা। প্রিয়া চট করে উঠে দাঁড়ালো, হাসি হাসি মুখটা এখন নেই। মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে হেমন্ত প্রশ্ন করলো, কি হলো? প্রিয়া আর দাঁড়ালো না, শক্ত করে জড়িয়ে ধরলো হেমন্তকে। কাঁদতে কাঁদতে বলল, বড় বাবা এটা কেন করলো? পোষ আপাকে নিয়ে এসো না হেমু ভাই। হেমন্ত পিহার মাথায় হাত রাখলো। কিছু বলার আগে জ্যৈষ্ঠ আর চৈত্র এসে হাজির। দুটোই হেমন্তর দুই কাঁধে জড়িয়ে ধরে কিছু বলার আগে ইনি মিনিও দৌড়ে এলো। দুটো একসাথে হেমন্তর দুই পা জড়িয়ে ধরে কিছুটা বাদরের মতো ঝুলে পড়ল। এই পাঁচ বাদরের বাদরামি বন্ধ আজ অনেক ঘন্টা। এদের সর্দার ছাড়া এরা একা নিঃস্ব। শয়তানের দল শয়তানি করতে পারছে না। যেই হেমন্ত এদের ধমকে ধমকে রাখত, সর্দারের অভাবে এরা সেই হেমন্তের কাছে এসেছে। সবগুলোকে নিজের থেকে ছাড়িয়ে বিছানায় বসলো। এদের মন ভালো করা কঠিন কাজ নয়, তবে আজ কঠিনই মনে হচ্ছে। শরীর থেকে নামলেও এবার বেয়ে বেয়ে ইনি মিনিও হেমন্তের কোলে উঠল। দুটোকে দুই পায়ে বসিয়ে হেমন্ত জিজ্ঞাসা করলো, কাচ্চি খাবি? কেউ কথা বলল না। হেমন্ত পুনরায় বলল, মাওয়া ট্যুর হবে নাকি রাতে? ইলিশ ভাত খেতে যাবি? এবারে সবাই মাথা নাড়ালো, কেউ যাবে না। অথচ এমনি সময় এরা সারাটা মাস ভর হেমন্তকে পটায় ঘুরতে নিয়ে যেতে। তপ্ত শ্বাস ফেলল হেমন্ত। ইনি মিনিও একসাথে বলে উঠল, হেমু ভাই, আপা নেই কেন? দুটোর এখনো তোতলানো ভাব কাটলই না। এদের হেমন্ত কি উত্তর দিবে? কেন নেই পোষ?